চরম বিপদের সময় কে আমাদের পাশে দাঁড়ায়? সে কি আমাদের আপন কেউ, নাকি অনেক দূরের? শুনুন আমাদের আসরে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশরীরী। তার আগে আসল কথাগুলো বলে দিই। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কি ভালো লাগলো, কেন ভালো লাগলো কমেন্টে জানান এবং অনেক বেশি বেশি করে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশরীরী। বিধিসম্মত সতর্কীকরণ: তামাক ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা শরীরের পক্ষে হানিকারক। নানান রকমের অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্তই পানসে গোছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেও ভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারছিল না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স। তন্ত্র সাধনা করেন। ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় বিচার করে দেন। কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে, শ্রদ্ধা করে। অনেকে আবার ওর সামনে ধূমপান পর্যন্ত করেন না। তা শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ? কি গল্প হচ্ছে? যা বাদলা নেমেছে। শ্যামাপদ মুক্তার বললেন, আরে আসুন আসুন চক্রবর্তী মশাই আসুন। আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে ঠিক জমছে না। আপনার তো মানে ওই অনেক। হ্যাঁ, আমি একটা গল্প বলতে পারি বটে, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি না। আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বলতে শুরু করলেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে। আমার পরিবারবর্গ তখন ঢাকায়। তাদের ওখানে রেখে আমি জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই? বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূরে, ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া। ছোট্ট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম ছিল রেবতী মোহন মুখুজ্জে। বাড়ি নদিয়া জেলায়। বেশ লম্বা, ফর্সা, দুহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন এমন ভরসাও দিলেন। তৃতীয় দিন সকালবেলায় আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার? না, কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার ফিভার হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা।
একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে কিন্তু টানাটানি পড়ে যাবে মশাই। এইরকম এদেশের কাণ্ড। তবে আপনারা আছেন কি করে? সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, আছি পরে পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাব কোথায়, খাবো কি? আমার 2টি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলে পেলাম না। কি করি বলুন শরৎবাবু? তবেই তো। ওই একটু সাবধানে থাকলেই হবে। জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। আচ্ছা, এই ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম 2টো কেস দেখেছি, 2টোই মারা গেল। শুনে আমার মনেও ভয় হলো, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে? যা থাকে কপালে, এই ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান এইসব তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল, বুঝলেন। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফুটে আছে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষার আবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখাও গেল। মিছরির পাহাড়ের মতো চকচক করছে সকালের সূর্য কিরণে। তবে বর্ষার সময় তো রোদ উঠতে ইদানিং আর খুব একটা দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসাও পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে, ঘরটাও বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন আমি মনে ভাবি, রেবতীবাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই অমন ভয় দেখিয়ে দেওয়া কি আমায় ভালো হয়েছে? কেন করলেন ওটা রেবতীবাবু? হ্যাঁ, অন্য কোনো মতলব ছিল নাকি? এইসব 7-5 ভাবতে থাকি। এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল, নাম দিগম্বর পাঁড়ে। লোকটা অনেক দিন সেখানে আছে। রান্না করতো খুব ভালো। সেই বাজার হাট রান্না বান্না সবই করত, কোনো অসুবিধাই ছিল না। মাস 2 পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন 10টা। 2টি মাড়োয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন বস্তুর সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের। তো ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো, মাথা ধরল। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথি ওষুধ দিলে। বললে, এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার ফিভার হয়? হ্যাঁ, খুব হয়। মানুষ মরে? তা
মন্দ মরে না। তা আপনারা ভয় পান না? আমরা তো অনেক দিন আছি, যারা নতুন আসে তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। তা গাঁজার হিসেব চেক করতে করতে আর যেন আমি বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ টি এস্টেটের একটা গুমটি টিনের শেড থেকে একটু জল চেয়ে আমি খেলাম এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমার তখন ধুম জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন, ডাক্তার ডাকা হলো, ওষুধ ইঞ্জেকশন সবই চলল। 3 দিনের মধ্যে জ্বর ছেড়েও গেল। ধরুন দিন 15 মোটামুটি ভালো, মানে বেশ আছি। সবাই বললে ঠান্ডা লেগে অমন জ্বর নাকি হঠাৎ হয়েই থাকে, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালুম। আবার বেশ কাজকর্ম আরম্ভ করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আমি আমার আরদালি দিগম্বর পাঁড়েকে বললাম, জল, একটু জল দাও, জল জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোরে কাটল। রেবতীবাবু আর থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন। আবার 3 দিনের পর জ্বর কমে গেল, ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি, আবার হঠাৎ জ্বর এলো। এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতোই চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন কেমন যেন গা সওয়া হয়ে যাওয়ার দরুন সেই ভয় একেবারেই রইল না। আরদালিকে ডেকে বলে দিলাম আগের মতোই পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। 1 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরুলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে প্রায় 6-7 দিন লেগে গেল। 1 2 পথ্য করবার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি ওই ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবেই। দারোগাবাবু বললেন, শরৎবাবু, একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন? মানে কেন বলুন তো? ডাক্তারবাবুরও তাই মত। আমাকে তো উনি কিছু বলেননি। না,
আপনাকে বলেননি, আমাদের বলেছেন। হ্যাঁ, আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ, মানে ওই না মানে আমি তো অনেকটা সেরে গিয়েছি। এ সারা বড় কঠিন শরৎবাবু, এ সারা বড় কঠিন। আচ্ছা বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি। কিচ্ছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে, কুলি পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। আচ্ছা বেশ। আমি কিন্তু তখনও জানতাম না যে সেই দিনই আমার জীবনের শেষ দিন হতো। যদি কিন্তু সে কথা আমি পরে ক্রমে বলছি। তা হ্যাঁ, যা বলছিলাম, আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আমার আরদালিকে, হাত পা মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা বাড়তে 2টি ভাতও খেলাম। বেলা 12টার পর একজন লোক এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী যেন একটু উসখুস করে উঠলেন, বললেন, একটু চা খাবার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, চা পরে হবে, হ্যাঁ গল্পটা শেষ করুন। হ্যাঁ গল্পটা গল্পটা তো শেষ করবে, তারপরে সবাই খাবো। হ্যাঁ, এই মানে চাটা খেয়ে নিয়েই বলবো। এইবারই তো গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কি না, মানে একটু একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। উকিল নিতাইবাবু বললেন, এ কি কথা? আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। হ্যাঁ, সেরে গিয়েছিল কিরকম সেবার এক্ষুনি সেটা বুঝতে পারবেন। আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তারবাবু? না, এ কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞাসাও করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকমই বলছি আপনাদের। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই। হ্যাঁ, এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার গল্পটা বলি, শুনুন। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানেই দাঁড়িয়েছিলেন আমাদের রেবতীবাবু আর দারোগাবাবু। আমি আর আমার আরদালি জিনিসপত্র সব গোছাচ্ছি। এমন সময় আমার আবার জ্বর এলো, ভীষণ কম্প দিয়ে জ্বর। আমি আর বসে থাকতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে খাটের ওপর পাতিয়ে শুয়ে পড়লাম। এরপর আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আমার আবার জ্ঞান হলো, তখন 2টো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই। অন্ধকারের মধ্যে একটা কি যেন গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। আর দ্বিতীয় জিনিসটা হলো
আমার বাক্স আর পুঁটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতাটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমার মনে হলো আমি আমি কি রেলওয়ে ট্রেনে উঠে পড়েছি নাকি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? আর অন্য কোনো লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি। আমার জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘরই যদি হয় তাহলে আমার আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বলেনি কেন? আমি কোথায়? খুব তৃষ্ণা পেয়েছিল, ডাকতে গেলাম ওকে। আমার গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে যেন চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে কে ওখানে বাইরে কে? এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠেছে। আমি দেখলাম কি জানেন? একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে, আর একটা লম্বা কাঠি দিয়ে মাটিতে কি রকম যেন করছে। দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না, তুই ঘুমো। আমি অতি অল্পক্ষণের জন্যই মেয়েটিকে চোখের সামনে দেখলাম। তারপর সে ঘুরে গেল অন্যদিকে। আমারও আর জ্ঞান রইল না। ঘুমিয়ে পড়লাম কি জানি না। এরপরে কতক্ষণ পরে আমি জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই। শেষবার যখন ও ঘুমো
হচ্ছে, তখন আমি আবার ঘুমিয়ে পড়লাম ওরই কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানালার বাইরে। তার গায়ে জ্যোৎস্নার আলো পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় আমি ঘুম থেকে জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, তবে শরীর খুবই দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো, তখন দেখি ওই দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে আমার ঘরের বাইরে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই যেন সে চমকে উঠল, কোনো উত্তর দিল না প্রথমে। আমি বললাম, এই রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল আর কি। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে। তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, শরৎবাবু কেমন আছেন? হ্যাঁ, ভালো, অনেকটা ভালো। আমি কিছু খাবো, খিদে পেয়েছে। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি যেন বললেন, আর খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্যে। সে বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নীরোগ হয়ে উঠলাম এবং পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম যে সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু নিদান দিয়েছিলেন রাত কাটবে না, এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এই সব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল। সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবলও পাঠাবেন, দারোগাবাবু এ কথাও ঠিক করে ফেলেছিলেন। অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল? কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে? সবাই আমায় পরিত্যাগ করলেও কে আমাকে সেই অবস্থার মধ্যেও পাহারা দিয়ে রেখেছিল? না, এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরে আমি স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্নই যদি হয় তবে সে স্বপ্ন বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার এই মুমূর্ষু মন। সে স্বপ্নের ঘোর সারা জীবন আমার চোখে মাখা হয়ে রইল। মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল আমার প্রাণে। শরৎ চক্রবর্তী এবার চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল চকচক করছে।
উকিল নিতাইপদ রাহা বললেন, তো সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? হ্যাঁ, ছিলাম যতদিন না গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় 2 বছর। এইভাবে একা ছিলেন বাসায়? হ্যাঁ, ওই বাসায় আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না আর অসুখে ভুগেছিলেন? না না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছটার ডালে পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বললেন না, শুধু বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম একটা ছাতা হাতে দিয়ে। শুনলেন আজকের গল্প অশরীরী। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে শুভম মুখার্জি। শরৎবাবুর চরিত্রে ডক্টর মনসিজ জানা, শ্যামাপদ দেবজিৎ জানা, সাব ইন্সপেক্টর দারোগাবাবুর চরিত্রে সুব্রত মুখার্জি, দেবেন সৃজন সাহা, নিতাই উকিল স্পন্দন ব্যানার্জি, ছোট্ট মেয়েটির চরিত্রে সুপ্রীতি সিং। স্ক্রিপ্টিং সৃজন সাহা। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং সৃজন সাহা এবং স্পন্দন ব্যানার্জি। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। গল্পটির সমগ্র পরিকল্পনা, তত্ত্বাবধান এবং নির্দেশনায় ডক্টর মনসিজ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।